ঠিক এই স্লাইডটায় সিভিল সোসাইটিদের আগের দিনের আলোচনা আমরা শেষ করেছিলাম। আমি খুব ঝটিটি যেন খুব ক্লান্তভাবে এটা বলেছিলাম যে পুটনাম, অর্থাৎ কিসের পরে পুটনাম, কিসের পরে পুটনাম সেটা আমাদের একটু দেখে নেওয়া উচিত। এটা আসছে না। হ্যাঁ, হাবেরমাসিয়ান পাবলিক স্ফিয়ার, তার মানে হাবেরমাস যিনি মডার্নিটিতে বিশ্বাস করেন, যিনি মনে করেন মার্কসিয়ান ওয়েতে ক্যাপিটালিজমকে ক্রিটিক্যাল র্যাশনালি চ্যালেঞ্জ করে আস্তে আস্তে অন্য সমাজ আসবে এবং সেটা সম্ভব সিভিল সোসাইটির, যেটা প্রায় ইন্ডিপেন্ডেন্ট অফ দ্য স্টেট, যেন সবাই ইকুয়াল, যদিও সে যে কোনো ক্লাস থেকে আসতে পারে, অর্থাৎ তার ক্লাস আইডেন্টিটিটা আসল নয়, বেস্ট আর্গুমেন্টটাই আসল, যেটা পাবলিক স্ফিয়ার, তার মানে পাবলিক পলিসিকে শেষ পর্যন্ত প্রভাবিত করবে। এরপরে এসেছিল হাবেরমাসিয়ান ফিগারিং, সেটা আমরা ব্যাখ্যা করেছিলাম পোস্ট মডার্ন ইনফ্লুয়েন্সেস, যে ওয়াশিংটন কনসেনসাস হয় সোভিয়েত ইউনিয়ন মানে একটা সোশ্যালিস্ট ইকোনমির পতনের পর। এটার অনেকগুলো ইমপ্লিকেশন। একটা হচ্ছে নাজি জার্মানি, ফ্যাসিস্ট ইতালি এটসেট্রা, এটাও টোটালিটেরিয়ান স্টেট যাতে ডেমোক্রেসি নেই। আবার অনেকে এটাই মনে করতো যারা ক্যাপিটালিস্ট ব্লকে, যে সোশ্যালিজমেও ডেমোক্রেসি নেই। কিন্তু তা সত্ত্বেও সোশ্যালিজম ক্যাপিটালিজমের সঙ্গে পাল্লা দিচ্ছিল অর্থনীতিতে, রাজনীতিতে, ইন্টারন্যাশনাল রিলেশনসে। যখন সোশ্যালিজম পড়ে গেল তখন ফোকাসড হলো যে সোশ্যালিজমে ডেমোক্রেসি নেই, এবং তার মানে পৃথিবীতে সাকসেসফুল একমাত্র ক্যাপিটালিজম, এবং যার ভিত্তিতে ওয়াশিংটন কনসেনসাস, যাতে প্রতিটি দেশ লেজার স্ফিয়ারে মানে সম্পূর্ণ বাজার অর্থনীতি দ্বারা চালিত হবে, রাষ্ট্র সেখানে প্রায় ইরেলিভেন্ট। এবং তখনই আমরা এনজিওগুলোর দেখা পেলাম। তার মানে এনজিওগুলো কি, যেটা সরকারকে, নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, দ্যাট ইজ অলমোস্ট ইকুইভ্যালেন্ট টু গভর্নমেন্টাল অর্গানাইজেশন, অ্যান্ড সামটাইমস the international NGOs are more powerful than state or government. তো এই এনজিওসগুলোর দেখা পাওয়ার মধ্যে অনেকগুলো ব্যাপার আছে। যেমন ভারতবর্ষের ক্ষেত্রে এটা আমরা জানি, এনজিও মানেই টাকা মারা, অর্থাৎ বাইরের ডোনারকে ধরা, কোনো একটা কোট অ্যান্ড কোট মহৎ উদ্দেশ্য নিয়ে নন প্রফিট ওরিয়েন্টেশনে কমিউনিটি মানে যাকে কমিউনিটি হিসেবে তারা টার্গেট করছে তাদের জন্য কিছু করা, সেটা অ্যাওয়ারনেস হতে পারে, সেটা ডিরেক্ট সার্ভিস ডেলিভারি হতে পারে, হোয়াট এভার, বাট দে নিড টু বি ফান্ডেড, অ্যান্ড সামটাইমস দে আর মোর পাওয়ারফুল দ্যান আ পার্টিকুলার গভর্নমেন্ট when they aggregate, when they get recognition from the international level. সুতরাং টাকা মারার ছোট রাজনীতিটা আস্তে আস্তে চলে যেতে লাগলো। তাদের ক্ষমতা এবং টাকা উপার্জনের ক্ষমতা এবং টাকা জেনারেট করার, অর্থাৎ অনেক এমপ্লয়ি রাখার ক্ষমতা যত বাড়তে লাগলো, তার মানে ক্ষমতা বাড়া মানে ক্ষমতার শীর্ষে যারা থাকেন বিভিন্ন লেয়ারে তাদের রিকগনিশন বাড়া, সেটা হচ্ছে ক্যাপিটাল, এবং ক্যাপিটাল আমরা জানি কনভার্টেবল। সুতরাং মাল্টিপ্লিকেশন অফ এনজিওস বাট অলসো আ গ্লোবালাইজেশন, অর্থাৎ এই এনজিওগুলো কাদের সাহায্য করবে,
যেখানে নিওলিবারাল ইকোনমি ওয়াশিংটন কনসেনসাসের ভিত্তিতে, নিওলিবারাল মানে ওপেন কম্পিটিশন থ্রুআউট দ্য ওয়ার্ল্ড and movement of the capital and the increasing separation or increasing distance between the wealthy and poor people, যার মাঝখানে এই সিভিল সোসাইটি এনজিওর মারফত ঢুকে পড়ত। কিন্তু একই সঙ্গে এই এনজিও মানে আত্মস্বার্থবাহী ছাড়াও ধীরে ধীরে কতগুলো অন্য রকমের সোশ্যাল অর্গানাইজেশন মানে নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন তৈরি হলো, যারা গ্লোবালাইজেশনের বিভিন্ন দিকে, অর্থাৎ যে ক্যাপিটাল সাধারণ মানুষের রুটি রুজিকে শেষ করে দেয় তার এগেনস্টে মুভমেন্ট শুরু করলো। তার মধ্যে একটা আমরা জানি ডিসপোজিশন অফ ল্যান্ড, অর্থাৎ নতুন নতুন জমি, এবং সেটা আগে যেটা গ্রাম এবং শহর, এখন আর শহরে সেটা কেন্দ্রীভূত ছিল না। এই ল্যান্ডের প্রয়োজন ধীরে ধীরে প্রিজেন্ট লেভেলে অর্থাৎ কৃষি জমিতে ছড়িয়ে গেল। সুতরাং বিভিন্ন ধরনের মুভমেন্ট শুরু হলো, যেটাকে বলা হলো নিউ সোশ্যাল মুভমেন্টস। আগের সোশ্যাল মুভমেন্টসগুলো রাজনৈতিক চরিত্র যা ছিল, চেহারা কাঠামো যা ছিল, তার থেকে এটা অন্যরকম হতে লাগলো। বিকামিং মেগা মুভমেন্ট অর ট্রান্সন্যাশনাল সোশ্যাল মুভমেন্টস, obviously against transnational or multinational power or enterprises intervening into the interest of the common people. তার মানে এই এনজিও এবং নিউ সোশ্যাল মুভমেন্টস, যেগুলো অসংখ্য বিভিন্ন রকমের ছোট থেকে বড়, স্থানীয়, রিজিওনাল, লোকাল, রিজিওনাল, ন্যাশনাল, ইন্টারন্যাশনাল বিভিন্ন ধরনের নেটওয়ার্ক তৈরি হলো এই নিউ সোশ্যাল মুভমেন্টসে। এবং সেটা ধীরে ধীরে, যেমন ইন্ডিজেনাসটা আসে কিন্তু ওই রকম অনেক আগে তার উৎপত্তি, এটা ঠিকই, কিন্তু ইন্ডিজেনাস মুভমেন্টটা আসে কিন্তু এইটা প্রতিষ্ঠা করার মধ্য দিয়ে যে এর একটা ট্রান্সন্যাশনাল ইউনিভার্সাল চরিত্র আছে, এবং সেখানে হেভি এমফ্যাসিস দেওয়া হলো যে রাষ্ট্র কিন্তু এখন আর ক্ষমতাশালী নয়, কেন্দ্র থেকে সে প্রান্তে স্থানান্তরিত তার গুরুত্ব। এবং অনেকগুলো থিওরির কথা আমরা বলেছি, যার ফলে পুরো সিভিল সোসাইটি অর্থাৎ মানে স্টেট অথবা স্টেটের অনুপস্থিতি বা অথবা স্টেটের ধীরে ধীরে বিলুপ্তিকরণ, সেটা স্টেটে যারা ক্ষমতায় আছে তাদের দ্বারা হোক, পাওয়ার এলিট বা ইকোনমিক এলিটদের দ্বারা হোক, সাধারণ মানুষের উপর হেজেমনি বা বিশ্বাস চাপিয়ে যে সরকারি ব্যবস্থার থেকে বেসরকারি সংস্থা এবং ব্যবস্থা বেশি এফেক্টিভ, এই হেজেমনি মানে পারসুয়েসিভ ডমিনেশন দ্বারা হোক, এইটা রাষ্ট্র সরে যাওয়ার উপরে গুরুত্ব দিয়ে অজস্র থিওরি বেরোলো, যেটা এই যে সাধারণ মানুষের স্পেস, এইটাকে একটা ম্যানেজেরিয়াল মানে মূলত আইদার পরিবর্তনশীল এম্পাওয়ারিং। এখন এম্পাওয়ারিং মানে আমি সবসময় বলি যে কোনো পাওয়ারেরই একটা সীমাবদ্ধতা আছে, সে কতটুকু এম্পাওয়ার্ড, কিসের কনটেক্সটে এম্পাওয়ার্ড। তো যাই হোক, এবং অর্গানাইজেশন থিওরি মানে কখনোই তার স্টেট নেচারটা গুরুত্বপূর্ণ নয়, সেটার কি পলিটিক্যাল নেচার আছে না সেটা অ্যাপলিটিক্যাল। নামগুলো থেকেই বোঝা যায় পলিটিক্যাল অপরচুনিটি স্ট্রাকচার যেমন পলিটিক্যাল, কিন্তু সোশ্যাল ক্যাপিটাল বাই কোলম্যান অ্যান্ড পুটনাম এটা আসলে অ্যাপলিটিক্যাল। অর্গানাইজেশন থিওরি আসলে এক ধরনের ম্যানেজমেন্ট থিওরি। ট্রান্সফরমেশন থিওরি
এটা মূলত ওয়ার্ল্ড ব্যাংকের একটা ইনক্লুসিভ কামাফ্লেজ আন্ডারস্ট্যান্ডিং। রিসোর্স মোবিলাইজেশন অবশ্যই ম্যানেজমেন্টের বিষয়, আর নিউ পাবলিক ম্যানেজমেন্ট বোঝাতে যাচ্ছেই ম্যানেজমেন্টের বিষয়, যে যেভাবে কাজে লাগায় অথবা বোঝে। অর্থাৎ এটার জন্য আমার স্টেটের উপর খুব নির্ভরশীল হওয়ার দরকার নেই। তারপরে আমরা যে ফেজটা এলাম, এই জন্য আমরা যেটা বলেছি যে তিনটে পরপর কনসেনসাস আমরা 1990-এর পর পৃথিবীতে দেখেছি। ওয়াশিংটন কনসেনসাস 1990, জাস্ট আফটার দ্য ফল অর ডিউরিং দ্য ফল অফ দ্য সোশ্যালিস্ট ব্লক, সেটাতে হচ্ছে মুক্ত বাজার অর্থনীতি। বিশ্বব্যাংক অনেক আগেই তৈরি হয়, IMF তৈরি হয়, গ্যাট তৈরি হয়, কিন্তু সেটাকে আবার নতুন চেহারায় শক্তিশালীভাবে জন্ম দেওয়া, অর্থাৎ অর্থনীতি একই সঙ্গে রাজনীতি হয়ে ওঠে, যার ফলে সেটা রাষ্ট্র যে একটা আলাদা ক্যাটেগরি বা সেক্টর হয়েছিল তাকে ধীরে ধীরে ব্লার বা ইরেজ করে দিতে যায়। অর্থাৎ রাষ্ট্রের ভূমিকা থেকে ব্যক্তির ভূমিকা, অর্থাৎ প্রাইভেটের ভূমিকা, পাবলিক থেকে প্রাইভেটের ভূমিকা এবং পাবলিকেরও যে প্রাইভেট নেচার, সেইটা ধীরে ধীরে বলস্টার্ড হয়। কিন্তু আমরা দেখি তার প্রায় 20 বছর পর 2007-8 সাল থেকে মন্দা দেখা যায় সারা পৃথিবীতে, যেটাকে আমরা বলি রিসেশন, এবং যেটা ওই মিক্সড, অর্থাৎ মিক্সড ইকোনমি মানে প্ল্যান্ড অ্যান্ড মার্কেট ইকোনমির জন্য ভারতবর্ষকে খুব একটা পোয়াতে হয়নি। কিন্তু এই ওয়াশিংটন কনসেনসাসের মানে ক্যাপিটালিজম তাড়া করে বেশিরভাগ পাশ্চাত্য দেশকে সইতে হয়েছে পোস্ট ওয়াশিংটন কনসেনসাস। তার মানে দেখো, রোল অফ স্টেট ইন দ্য ইকোনমি ওয়াশিংটন কনসেনসাসে মিনিমাল, পোস্ট ওয়াশিংটন রেগুলেটরি। আর চাইনিজ এক্সপার্টাইজ বা চাইনিজ কনসেনসাস মানে ওই ধরনের স্টেট কন্ট্রোল ক্যাপিটালিজমে, সেটা হচ্ছে মার্কেট মেকার, স্টেটের রোল। আর এটার হচ্ছে ফিনান্সিয়াল হচ্ছে ডিরেগুলেশন, রাষ্ট্রের যা যা রেগুলেশন আছে ধীরে ধীরে তুলে দাও। এটা হচ্ছে অপটিমাল রেগুলেশন, যতটা সম্ভব করা যেতে পারে সেইভাবে রেগুলেশন করো, স্ট্রিক্টলি কন্ট্রোলড। ট্রেড পলিসিতে গেলাম না, সোশ্যাল পলিসি 1, 2, 3, 4, 5 নম্বরে সোশ্যাল পলিসি, সেটা খুব অল্প, কারণ সোশ্যাল বা পাবলিক জায়গা থেকে তারা সরে গেছে। তারপরে হচ্ছে পোস্ট ওয়াশিংটন কনসেনসাসেও বেশি কিছু নেই, লিমিটেড রিডিস্ট্রিবিউশন, মানে রাষ্ট্র যে কর নেবে কতগুলো ক্ষেত্রে পাবলিকের মধ্যেই সেটা ডিস্ট্রিবিউশন হবে। কিন্তু চাইনিজ জায়গায় আছে লোকেদের ক্রয় ক্ষমতা বাড়লে ইকোনমি বাড়বে, সেটা স্টেট কন্ট্রোলড হোক বা প্রাইভেট হোক, সেজন্য পভার্টি অ্যালিভিয়েশন। তারপরে হচ্ছে পেস অফ রিফর্ম, ওয়াশিংটন কনসেনসাস মানে বিশ্বব্যাংক ইত্যাদি ধার দেওয়া ফার্স্ট, এটা হচ্ছে রেগুলেশন ফার্স্ট, নিয়ম করো, প্ল্যান করো, যাতে সাধারণ মানুষকে আর অত বিপদে না পড়তে হয়। সাধারণ মানুষ নিয়ে চিন্তা নেই, কিন্তু বাজার যদি কমে যায় উৎপাদন করে কি হবে। তারপরে হচ্ছে ইনক্রিমেন্টাল অ্যান্ড এক্সপেরিমেন্টাল, অর্থাৎ রিফর্মটা একটু একটু করে হবে এবং এক্সপেরিমেন্টের মতো ফেল করলে যাতে সরে আসা যায়। এবং যেমন কি গোল আমরা দেখতে পারি, কি গোল ওয়াশিংটন কনসেনসাসে ছিল, সেটা হচ্ছে ইন্টিগ্রেশন টু ওয়ার্ল্ড ইকোনমি, প্রপার ডোমেস্টিক রেগুলেশন, গ্লোবাল ক্যাপিটাল নিয়ে চিন্তিত যে ট্রান্স ক্যাপিটালিস্ট মাল্টি ন্যাশনালস, তাদের থেকেও একটা রাষ্ট্রের আয়ত্তের মধ্যে মানুষকে যদি নিশ্চিতভাবে তাদের জীবন জীবিকা মোটামুটি নির্ধারণ না করা যায়,
তাহলে বাজারটাই থাকবে না, প্রতিযোগিতাই থাকবে না। আর চাইনিজদের আর কিচ্ছু না, জাস্ট ইন্ডাস্ট্রিয়ালাইজেশন, অর্থাৎ উৎপাদন বাড়িয়ে যাও। পপুলেশন প্রচুর, সাধারণ মানুষের পভার্টি নেই, ক্রয় ক্ষমতা বাড়বে, সুতরাং উৎপাদন বাড়িয়ে যাও। এবারে গুরুত্ব হচ্ছে ওয়াশিংটন কনসেনসাস। আমরা দেখলাম সোশ্যালিস্ট সিস্টেমের পতন, সুতরাং তার উল্টো মুক্ত অর্থনীতি। পোস্ট ওয়াশিংটন কনসেনসাস 2007-08-09 যে রিসেশন হলো সেটাকে আটকানোর জন্য স্টেটকে পুনরায় কাজে লাগিয়ে, অনেকে বলে জন মেইনার্ড কেইন্সকে অর্থাৎ কেইনশিয়ান ইকোনমিকে একটু রিফারবিশ করে কাজে লাগিয়ে ঘুরে দাঁড়ানোর চেষ্টা, এবং যেটাতে সত্যিই অনেক লাভ হয়েছে। এবং চাইনিজ জায়গাটা কিন্তু অবশ্যই স্টেটকে গুরুত্ব দিয়েই তৈরি। তার মানে এই ধরনের দেশগুলো চায়না, উত্তর কোরিয়া, কিউবা এসেট্রা এসেট্রা, এরা শুধুমাত্র মানে সোশ্যালিস্ট পিপলস রিপাবলিক নয়, অনেক ক্যাপিটালিস্ট দেশও আছে। তারা কিন্তু ধীরে ধীরে একটু মানে কম হাইলাইটেড, কারণ এরা নিজেদেরও নিজস্ব পলিসি বাইরে কম বের করতে চায়, যেহেতু তারা দে ফিল ভালনারেবল বিফোর দ্য গ্লোবাল ক্যাপিটাল। তার মানে এই জায়গায় এসে পুটনাম বললেন যে পলিটিক্যাল ব্যাপারটা ছেড়ে দিয়ে সোশ্যাল ক্যাপিটালটা দেখা উচিত, এবং সোশ্যাল ক্যাপিটাল কারো ভালো থাকলেই আমার পারফরমেন্স ভালো হবে যে কোনো সোসাইটির। অর্থাৎ সাধারণ মানুষের সিভিল সোসাইটি, মানে ওই পুটনাম হচ্ছে ওই গুড প্র্যাকটিস, গুড সোসাইটি এই জায়গায়। এবং এই অ্যাসোসিয়েশন তৈরিটাকে আবার ন্যাচারালাইজ করা হলো, যে এই যে একসঙ্গে আসা, গ্রিগ্যারিয়াসনেস, সোশিয়ালিটি ইজ থট টু টিচ দ্য হ্যাবিটস অফ দ্য হার্ট, অর্থাৎ মানুষের হৃদয়ের যা হ্যাবিট, টু ন্যাচারালাইজ ইট, সেইটাকে তার সোশ্যাল বিহেভিয়ারে ফিরিয়ে আনা, যাতে ইন্ডিভিজুয়ালসদের একসঙ্গে বাঁধতে পারে লার্জার দ্যান সেলফিশ ডিজায়ার্স। মানে কত অলট্রুইস্টিক এই মার্কেট ইকোনমি, যে মানুষকে একসঙ্গে বাঁধায়, তাদের রাতে ঘুম নেই। আচ্ছা, তারপরে আমরা দেখতে পারি যে সেটার জন্য এটা যে কারণেই হোক, কিন্তু মানুষের কাছে, অর্থাৎ যে কোনো ভালো জিনিস বা খারাপ জিনিসের দুটো দিক, একটা হচ্ছে তার আনপ্রেডিক্টেবল দিক, আনএক্সপেক্টেড দিক, একটা হচ্ছে এক্সপেক্টেড দিক। উল্লেখ যখন হয় ওভাবে ভাগ করা যায় না, কারণ বেশিরভাগই ওভারল্যাপিং অ্যান্ড মিক্স। সিভিক রেনেসা, অর্থাৎ সাধারণ মানুষের মধ্যে একটা নবজাগরণ, আউটপোরিং অফ সোশ্যাল এন্টারপ্রেনিয়রশিপ অ্যান্ড সিভিক রিইনভেনশন, অর্থাৎ আমাদের নাগরিক জীবনের নতুন করে আবিষ্কার এবং সামাজিকভাবে উদ্যোগ নেওয়ার একটা নতুন অধ্যায় শুরু হলো। এবং যেটা এতক্ষণ বলছিলাম, সেন্ট্রালাইজ সিস্টেমস অফ গভর্নমেন্ট, অর্থাৎ সেন্ট্রালাইজেশনের বদলে নতুন সুর হলো ডিসেন্ট্রালাইজেশন। যদি গভর্নমেন্ট মানে স্টেটকে কাজ করতেও হয়, তাকে ডিসেন্ট্রালাইজেশনে চলে যেতে হবে। ইনক্রিজড এফিসিয়েন্সি অ্যান্ড ক্রেডিবিলিটি অফ সিএসওস, তার মানে এই যে বিভিন্ন রকমের সিভিল সোসাইটি অর্গানাইজেশনস আছে, তাদের এফিসিয়েন্সি কথাটার গুরুত্ব হচ্ছে এই যে গ্লোবালাইজেশন, নিওলিবারাল ইকোনমির সেন্ট্রাল ক্রাইটেরিয়ান হচ্ছে এফিসিয়েন্সি এবং ক্রেডিবিলিটি, যেটা হচ্ছে একই সঙ্গে মার্কেটেবল, একই সঙ্গে সোশ্যাল। অর্থাৎ দুটোই আসলে একটা সামাজিক ওরিয়েন্টেশনকে জন্ম দিচ্ছে। এবং রিনিউড কোয়েস্ট ফর ভ্যালুস, যেটা বলেছিলাম, নতুনভাবে ভ্যালুস অ্যান্ড ইন্টারেস্ট ইন ভলান্টিয়ারিজম, অর্থাৎ পুরনো যে অবশেষগুলো এনলাইটেনমেন্টের ছিল মানুষের মধ্যে, সেগুলো যেরকম লিবারালিজম অন্য চেহারা নিয়ে নিও লিবারালিজম হলো, তেমনি এই ভ্যালুস, মানে আমরা বলি, দেখেছ, আমরা ভারতীয়রা একসঙ্গে থাকি বলে
এই সমাজে এই অর্থনীতিতে কত সুবিধে, নতুন নতুন করে কতগুলো ট্র্যাডিশনাল জিনিসকে, মানে ভ্যালুস ব্যাপারটাই যদি ট্র্যাডিশনাল ভাবা হয়, সেটাকে খুঁজে বের করা এবং সেজন্য নিজে থেকে এগিয়ে আসা, যেটা যেন আমরা কমিয়ে দিয়েছিলাম ইন্ডিভিজুয়ালসটা। মানে স্টেটের বদলে এখন সোসাইটির সভরেনিটি, বোঝার চেষ্টা করো, স্টেটের বদলে সোসাইটির সভরেনিটি। আরেকটু জিনিস আমরা বলি, এখন এই টু ওয়ে আন্ডারস্ট্যান্ডিং অফ সিভিল সোসাইটি। প্রথম হচ্ছে কীভাবে এলো এনজিওস, নিউ সোশ্যাল মুভমেন্টস, এইটা সিভিল সোসাইটির পার্ট হলো। অর্থাৎ এইরকম বিভিন্ন নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন, সেটা কমিউনিটি বেসড অর্গানাইজেশন, অনেক রকমের নাম আছে তাদের। ওয়ার্ল্ড সোশ্যাল ফোরামও এক ধরনের নন গভর্নমেন্টাল অর্গানাইজেশন। নন গভর্নমেন্টাল মানে নন স্টেট অর্গানাইজেশন। আর নিউ সোশ্যাল মুভমেন্টস অর্থাৎ স্টেট ফোকাসড, স্টেট ডিরেক্টেড মুভমেন্ট নয়, আমার অধিকারের জন্য আমার লড়াই, সেটা যদি স্টেট দায় দেবে, সেটা যদি প্রাইভেট বডিজ দায় দেবে। সুতরাং এনএসএমএস ইন দি লেট 1980s 1990s, অর্থাৎ একদিকে যেমন মার্কেট সর্বময় কর্তা বলা হলো, উল্টো দিকে তেমন সাধারণ মানুষের সংগঠন সিভিল সোসাইটি, যেটা স্টেট ইন্ডিপেন্ডেন্ট, সেটা একই সঙ্গে স্টেটকে ডাইলিউট করলো, একই সঙ্গে সিভিল বডিকে অর্থাৎ সাধারণ মানুষের ক্ষমতাকে কনসলিডেট করলো। যেটা আগে ছিল কতগুলো নির্ধারিত প্রক্রিয়া, সেটার সঙ্গে মূলত যুক্ত হলো নিউ সোশ্যাল মুভমেন্টস। অর্থাৎ মুভমেন্ট অবশ্যই এই সিভিল সোসাইটির এসেনশিয়াল পার্ট। এরপরে আমরা যেমন পোস্টমডার্ন ইউসেজ অফ দ্য আইডিয়াল সিভিল সোসাইটি ডিভাইডেড ইন্টু টু মেইন পার্ট। একটা কি, যে এটা একটা পলিটিক্যাল সোসাইটি, মানে যেমন স্টেট অ্যান্ড রিমেইনিং আ কাউন্টারওয়েট অ্যান্ড কমপ্লিমেন্ট রাদার দ্যান অ্যান অল্টারনেটিভ। তার মানে স্টেটের কাউন্টারওয়েট, অর্থাৎ যে ভার স্টেট নিতে পারে না এরা পারে, কমপ্লিমেন্ট ঠিক আছে, যদি স্টেট থাকে থাকুক, আমি তাকে সম্পূর্ণ করব, রাদার দ্যান অল্টারনেটিভ, মানে স্টেট বাদ দিয়ে এটা আসার কিন্তু কারো সাহস ছিল না। আরেকটা জিনিস হলো পলিটিক্যাল সোসাইটি, যেমন নতুন টার্ম হচ্ছে সেক্টর, দ্য থার্ড সেক্টর অপোজ টু স্টেট, অ্যান্ড সেকেন্ডটা হচ্ছে মার্কেট। একেবারে পরিষ্কারভাবে মার্কেটকে একটা সেক্টর বলা হলো, মোর প্রফেশনালাইজড অ্যান্ড পলিটিক্যালি নিউট্রাল অ্যান্ড ফর অ্যান অল্টারনেটিভ সোশ্যাল অ্যান্ড ওয়ার্ল্ড অর্ডার। এটার কিন্তু শেষ পর্যন্ত দ্বিতীয় যে উদ্দেশ্য, মানে দ্বিতীয় যে ধারা, সেটা কিন্তু একটা অল্টারনেটিভ বিশ্ব। অর্থাৎ যে বিশ্বে মানুষ খারাপ থাকে তার থেকে সম্পূর্ণ একটা অল্টারনেটিভ হতেই পারে, সেটা স্টেটলেস সোসাইটি, কিন্তু সেটা ওয়ার্ল্ড অর্ডারে নিয়ে যাওয়া। নিওলিবারাল অ্যান্ড সিভিল সোসাইটি অ্যাজ টু ওয়ে উইপন, মানে দুদিকে কাটে, ডাবল কাটিং এজ। সিভিল সোসাইটি আন্ডারস্টুড অ্যাট দ্য, আরেকটা হচ্ছে যেমন থার্ড সেক্টর, তেমনি থার্ড স্ফিয়ার। সেক্টর কিন্তু একটা স্ট্রাকচারের সেগমেন্ট, স্ফিয়ার কিন্তু সে অর্থে মেবি ওভারল্যাপিং, মেবি এক্সক্লুসিভ। স্পেস ব্যাপারটাই হচ্ছে একটা থ্রি ডাইমেনশনাল জায়গা। ওভারল্যাপিং উইথ দ্য আদার টু স্টেট অ্যান্ড মার্কেট began to be seen as a solution. কিসের সলিউশন? টু দ্য ডিজায়ার্ড shrinking of states and minimizing their social function, অর্থাৎ রাষ্ট্রের, আর এটাই চাওয়া হয়েছিল, মানে নিওলিবারালরা এটাই চেয়েছিল, তার আর কোনো সামাজিক ফাংশন থাকবে না, এবং রাষ্ট্রের ইনএফিসিয়েন্সি কিসে, যে সাধারণ মানুষের যে প্রয়োজন তারা মেটাতে পারছে না, অন্য গ্রুপের কাছে দিয়ে দিয়েছে। এটা একটা অর্গানাইজড প্রসেস, যাতে এই দুটো এরকমই দেখায়। এরপরে আমরা একটা সামারিতে আসি। সামারি মানে প্রায় এ পর্যন্ত আমরা যেখানে এলাম,
আচ্ছা, আরেকটু পিছিয়ে যাই বরং, সেটাতে ভালো হবে। এই যে মাঝখানের যে চিহ্নগুলো দেখছো, এটা হচ্ছে পরবর্তীকালে আসার কথা ছিল, কিন্তু আমার অ্যানিমেশনের ভুলে এটা এরকম থেকে গেছে। তার মানে দুদিকে দেখো দুটো একই জিনিস, একটা আরেকটার সঙ্গে কোনো একটা ইন্টারাকশান করছে, আর এটা একই সঙ্গে কোনো একটা কিছুর জন্ম দিচ্ছে। এবার আমরা আসি প্রথমে, আহ, আমরা দেখলাম পলিস, প্রথমে সিভিল সোসাইটি, পলিস অনলি। এবং পলিসের মধ্যে কি রইল, সিভিক অথবা আনসিভিক, এরকম একটা ডায়ালেকটিক তৈরি হলো ফর আ গুড লাইফ। আমি প্লেটো, অ্যারিস্টটল, সক্রেটিসের নামগুলো বলছি না। তারপরে এটা বলা হলো পলিটিক্যাল অ্যাসোসিয়েশন অফ লাইক মাইন্ডেড এলিটস। তার মানে এই যে পলিস, সেটা একটা মানে চিন্তা বুদ্ধি সম্পন্ন এলিটদের একটা পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, যেটা আমরা আগে বলেছি। তারপরে হচ্ছে যে সেটারই প্রায় পার্ট হিসেবে উঠে এলো 2 নম্বরের পলিটিক্যাল মরাল ইথস। তার মানে ইথস সাপোর্টেড স্টেট, তার মানে এটা বোঝানো হলো যে এই যে সিভিল সোসাইটি মানে পলিটিক্যাল অ্যাসোসিয়েশন, মানে দেখো এটা কিন্তু সোশ্যাল বলছে না, এটা পরিষ্কার বলছে পলিটিক্যাল। এই পলিটিক্যাল জায়গাটাই মরাল জিনিস, মরাল ইথস মানে নর্মসের জন্ম দিচ্ছে টু সাপোর্ট স্টেট, ইথস সাপোর্টেড স্টেট, রাষ্ট্র ব্যবস্থা, অর্থাৎ প্রোটো রাষ্ট্র, প্রোটো স্টেট তৈরি হলো। এরপরে কি, এরপরে আমরা দেখছি একেবারে সিভিল সোসাইটি। সিভিল সোসাইটিতে ইকোনমিক, সিভিল সোসাইটি কি, ইকোনমিক অ্যান্ড সোশ্যাল অ্যারেঞ্জমেন্ট। উল্টো দিকে এলো স্টেট, একটা পলিটিক্যাল ডোমেইন, রাষ্ট্র পলিটিক্যাল ডোমেইন, সিভিল সোসাইটি ইকোনমিক অ্যান্ড সোশ্যাল ডোমেইন। এই দুটো কেউ বলল ইকুয়াল, মানে একই, এই দুটোর মধ্যে কোনো আলাদা কিছু নেই, মানে এটা কান্টের কথা। তারপরে এই হেগেল, এই পুরো স্পেসটা হচ্ছে হেগেলের, যেটা দেখালাম। এটা ভীষণভাবেই দুরকম। একদিকে হচ্ছে সিভিল সোসাইটি তার মরাল পাওয়ার যোগাবে স্টেটকে, পলিটিক্যালকে, অর্থাৎ সমাজ রাষ্ট্রকে বেটার করে তুলবে। আবার একই সঙ্গে যেমন, তার মানে সিভিল সোসাইটি অ্যাক্টিভ ইন্ডিপেন্ডেন্ট বডি অ্যান্ড প্রসেসেস, তার মানে এর একটা কাঠামোও থাকতে পারে, আর এর কতগুলো পদ্ধতি প্রক্রিয়া থাকতে পারে, সেটা অবশ্যই মরালিস্ট হওয়া উচিত, সাপোর্টিভ টু স্টেট অর হুইচ ইজ পলিটিক্যাল। আবার এই দুটোর সম্পর্ক অবশ্যই কন্টেস্টিং, কন্ট্রাডিক্টরি এটা হতে হবে। না হলে সিভিল সোসাইটির সঙ্গে স্টেটের যদি কোনো ডিবেট বা যুদ্ধ না থাকে, তাহলে কোনোটারই কোনো উন্নতি হবে না। অর্থাৎ as the human civilization unfolds, this contradiction and contest must be there to develop better human reality, এবং সেটাই মানুষকে সম্পূর্ণভাবে মরাল করে তুলতে সক্ষম। আবার ওই দুটো জিনিসের থেকে, যেটা টকভাইল, হেগেলের জায়গা থেকে টকভাইল বললেন, ও হেগেলের আরেকটা বিষয় আছে। হেগেলের বক্তব্য হচ্ছে স্টেট মানে পলিটিক্যাল, ফ্যামিলি মানে প্রাইভেট, এই দুটোর বাইরে যা কিছু, হোয়াট ইজ সিভিল সোসাইটি, যা কিছু পরিবার বা ব্যক্তিগত, এটা ইউরোপিয়ান এক্সপিরিয়েন্স, কখনোই ভারতীয় এক্সপিরিয়েন্স নয়, আর রাষ্ট্র, এই দুটোর মাঝখানে যা কিছু মানে সেই বৃত্তের মধ্যে, সেটাই হচ্ছে সিভিল সোসাইটি। আর টকভাইল কি বললেন, টকভাইল বললেন যে নেচার অফ ইন্ডিভিজুয়াল, কেন ওয়েস্টার্ন জায়গায় ইন্ডিভিজুয়ালিজমের জায়গাটা এক্সট্রিম হতে পারে, আর একই সঙ্গে নেচার অফ স্টেট সেন্ট্রালিজম, এই দুটোকে
মানে গুরুত্ব দেওয়া উচিত সিভিল সোসাইটি এবং স্টেটকে বেশি করে, যাতে এটা ঠিক করে দেওয়ার চেষ্টা করে ইন্ডিভিজুয়াল লিবারালিজম মানে ইন্ডিভিজুয়ালিজম এবং স্টেট সেন্ট্রালিজম। এইটা হয়ে গেল হেগেল ফেজ। কিন্তু হেগেল থেকে বেরোলো তিনটে ধারা। একটা হচ্ছে মার্কসিয়ান ধারা, যে সিভিল সোসাইটি সরি প্রথম ধারাটা একটু গণ্ডগোল হলো। দ্বিতীয় ধারাটা হচ্ছে মার্কসিয়ান ধারা, যে সিভিল সোসাইটি আসলে বেস, অর্থাৎ মার্কসের বেস সুপারস্ট্রাকচার হচ্ছে, বেস হচ্ছে যে মোড অফ প্রোডাকশানের মধ্যে যে রিলেশনস অফ প্রোডাকশান অ্যাক্রস দ্য পপুলেশন থাকে, মানে কেউ হচ্ছে শ্রমিক বিভিন্ন স্তরের আর কেউ হচ্ছে মালিক। সুতরাং এই যে অ্যারেঞ্জমেন্টটা, এটার মধ্য থেকে সিভিল সোসাইটির মানে এটাই প্রায় সিভিল সোসাইটি, এটার মধ্যে সিভিল সোসাইটি আছে। অর্থাৎ সিভিল সোসাইটির নেচারটা ইনফ্রাস্ট্রাকচারাল অ্যান্ড অর স্ট্রাকচারাল এবং ডিটারমিনিং দ্য সুপারস্ট্রাকচার। কিন্তু প্রথম যেটা, সেটা হচ্ছে গ্রামশিয়ান ধারা, যে সি ইজ দ্য সুপারস্ট্রাকচারাল সোর্স অফ হিজেমনি। অর্থাৎ বেস তো নয়, অর্থাৎ সোশিও ইকোনমিক মানে ফান্ডামেন্টালস বা মানে গ্রাউন্ড তো নয়, বরং চিন্তা, বুদ্ধি, বিশ্বাস, আইডিওলজি এইগুলোর মধ্যে, অর্থাৎ যেটাকে আমরা সুপারস্ট্রাকচার বলি, তার মধ্যে সিভিল সোসাইটির জন্ম। এবং এটা সবসময়ই প্রমোট করে যারা ডমিনেন্ট, পারসুয়েসিভলি ডমিনেন্ট, মানে কোয়েসিভলি ডমিনেন্ট হচ্ছে রাষ্ট্র, আর পারসুয়েসিভলি ডমিনেন্ট হচ্ছে হেজেমনি, সেটা হচ্ছে সিভিল সোসাইটি। অর্থাৎ সিভিল সোসাইটির বিভিন্ন ইনস্টিটিউশন দিয়ে এক একটা সমাজ ব্যবস্থাকে, যাকে বাংলায় বলে খাওয়ানো হয়, এই খাওয়ানোটা হচ্ছে হেজেমনি। যেটার মধ্যে কন্টেস্টটা রয়েছে, যেটার মধ্যে প্রথমে অনুপস্থিত সাধারণ মানুষ, গ্রামসির কথায় সাবঅল্টার্ন, কাউন্টার পাবলিক বা কাউন্টার কতগুলো ডিসকোর্সের জন্ম দেবেই টু টেক ওভার দ্য হেজেমনি। অর্থাৎ হেজেমনি মানুষের কাছে গ্রহণযোগ্য না করাতে পারলে, শুধুমাত্র কোয়েশন, সেটা পুলিশ মিলিশিয়া দিয়ে হোক বা স্টেটের অনুপস্থিতি দিয়ে হোক, সেটা মানুষের কাছে গ্রহণযোগ্য হবে না। ইট ইজ মোর প্র্যাকটিক্যাবল। এবং লাস্টেরটা হচ্ছে হাবেরমাসের, তিনি বললেন সিএস অ্যাজ ইন্ডিপেন্ডেন্ট এলিট পাবলিক স্ফিয়ার। তার মানে পাবলিক স্ফিয়ার ধারণাটা আনলেন, এবং সেখানে এলিট কিছু ইন্টেলেকচুয়ালস মানে কথাবার্তার মধ্য দিয়ে র্যাশনাল ক্রিটিক্যাল জায়গায় এমন ভ্যালিড এবং বেস্ট আর্গুমেন্ট দেবে যে সেটা পাবলিক লেভেলে অ্যাকসেপ্টেড হওয়া মানে সবার কাছে শেষ পর্যন্ত স্টেটকেও সেটা অ্যাকসেপ্ট করে